বাহ, সোহম চক্রবর্তীর আগাম জামিন হয়ে গেল। দর্শক, মনে আছে তো কি ঘটিয়েছেন সোহম চক্রবর্তী জাস্ট কদিন আগে? দেখুন আরো একবার। কলকাতায় একটা রেস্টুরেন্টের ছাদে ওনারা শুটিং করছিলেন এবং যিনি রেস্টুরেন্টের মালিক একেবারে বিনা পয়সাতেই অ্যালাউ করেছিলেন ছাদে শুটিং করার জন্য। শুধু বলেছিলেন যে রেস্টুরেন্টের সামনে এই যে সব গাড়ি রেখেছেন একটু সরিয়ে রাখুন, আমাদের আরো সব গেস্ট আসবেন, তারা সব গাড়ি রাখবেন। তো সেটাই ছিল তাদের অপরাধ, কেন গাড়ি সরাতে বলা হবে। তো সোহম চক্রবর্তীর যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারাই প্রথমে হুজ্জুতি শুরু করেন বা মারধর করেন বলে অভিযোগটা আসে। তারপরে সোহম চক্রবর্তী ছাদ থেকে নেমে আসেন। নেমে এসে কি করেছিলেন আমি দর্শক আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে আরো একবার দেখাবো, ভালো করে দেখুন। এটা হচ্ছে দেখুন রেস্টুরেন্টের বাইরের ছবি। দেখুন আমি ফুটেজটা আজকে আরো একবার দেখাই। মানে কোন স্টাফকে না, রেস্টুরেন্টের মালিককে কিভাবে মারধর করা হয়েছিল দর্শক দেখুন, আমি আজকে আরো একবার দেখাই। এই ছিল অ্যাকশন। ছাদ থেকে নেমে এসে মালিককে একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমি সেদিনও বলেছি যেভাবে ধাক্কাটা দেওয়া হয়েছিল, যদি মাথার এই অংশটা ফ্লোরে লাগতো, ঠিক মতো করে লাগতো, ওখানে মনে হচ্ছে পেছনে কেউ ছিলেন, সাপোর্ট পেয়ে গিয়েছিলেন একটা, নাহলে এই জায়গায় যদি লাগতো না ফ্লোরে, কারণ এই জায়গা খুব ডেঞ্জার জায়গা, এখানে আঘাত লাগলে বমি করে স্পটেই মারা যাওয়ার কথা। যাই হোক বেঁচে গেছেন। তো চোখ মুখের অবস্থা দেখুন। ইনি হচ্ছেন মালিক, ওই যে রেস্টুরেন্ট আনিসুল আলম নাম, উনি হচ্ছেন মালিক। এমন মারধর করা হয়েছিল এবং আপনারা দেখলেন খানিকটা অংশ তো এসছে সিসিটিভি ফুটেজে, যে ফেলে দিয়ে তারপর কিভাবে লাথি মারছিলেন, ভালো করে লক্ষ্য করুন। এই যে কিভাবে ধাক্কাটা মেরেছিলেন দেখুন, তারপর লাথি 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 লাথি, তারপর টেনে তোলা, কলার ধরে টেনে তোলা, তারপর দেওয়ালের দিকে নিয়ে গিয়ে দেখবেন এখানে একটা ঝটকা আছে, এই যে ঝটকা। আরো সব হয়তো মারধর হয়েছে, সব ফুটেজ হয়তো আসেনি। তারপরে যে ভিডিও দেখলাম, মানে ওনার ভিডিও আপনারা দেখছিলেন, চোখ মুখের যা অবস্থা, আর বাবু নেমে যাচ্ছেন, এই যে মালিকের অবস্থা, যেভাবে মারধর করা হয়, মানে এটা একেবারে অ্যাটেম্প টু মার্ডার কেস, ফিট কেস। 307 ধারা এতে কিন্তু লাগানোই যায়, 307। কিন্তু যেটা খবর, যে জামিনটা হয়ে গেল কি করে, কারণ যেসব ধারা দেওয়া হয়েছিল সোহম চক্রবর্তীর বিষয়ে সব নাকি জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে। জামিনযোগ্য ধারা, পুলিশ যে ধারাতে মামলাটাকে রুজু করেছিল সব নাকি জামিনযোগ্য ধারা। আর দেখুন যেভাবে মারধর করা হয়েছে, এ তো অ্যাটেম্প টু মার্ডার। 307 ধারা তো ইজিলি এর সঙ্গে যুক্ত করা যায়, কিন্তু যেটা বুঝতে পারছি সেটা যুক্ত করা হয়নি। হয়তো এটাই চেষ্টা হয়েছিল যে সোহম চক্রবর্তীর জামিনটা করাতে হবে, ফলে নন বেলেবল সেকশন কোনো ওখানে অ্যাড করা যাবে না, হয়তো সেই জন্যই পুলিশ অ্যাড করেনি, বা কেউ বা কারা হয়তো উপর থেকে বলে দিয়েছিলেন যে অ্যাড করা যাবে না, জামিন হয়ে গেছে। আদালতই বা কি করবে? আদালতের সামনে যদি ওই জামিনযোগ্য ধারাতে মামলা নিয়ে আসা হয় তো কি করবে আদালত? তবু আদালতের অনেক কিছু করার আছে, আদালত প্রশ্ন করতেই পারে, কিন্তু আদালত সেই প্রশ্ন হয়তো করেনি।
জামিন হয়ে গেছে, যেমন যেমন পুলিশ বলেছে তেমন তেমন জামিন হয়ে গেছে। আর দর্শক মনে আছে আরো একজনের কথা, যিনিও অভিযোগ পেয়ে আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন, সন্দেশখালীর মাম্পি দাস, মনে আছে? ছবিটা দেখাই একটু। মানে ওনার নামে অভিযোগ আনা হয়েছিল, কি জোর করে অভিযোগ করিয়েছেন উনি, ভুলভাল অভিযোগ করিয়েছেন এইসব। তো ওই অভিযোগ পেয়ে, মানে অভিযোগের কথা শুনে উনিও আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন, মানে ওনাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। উনিও জানতেন যে আমার ব্যাপারে বেলেবেল সেকশন দেওয়া আছে, তো উনি আত্মসমর্পণ করতে গিয়েছিলেন আদালতে জামিন নেওয়ার জন্য, আগাম জামিন নেওয়ার জন্য। কিন্তু উনি যখন ওখানে গেলেন, ওনার নামে নতুন একটা সেকশন অ্যাড করে, নন বেলেবেল সেকশন অ্যাড করে ওনাকে ধরে নেওয়া হয়েছিল, গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট এটা নিয়ে প্রশ্ন তৈরি করেছিল এবং কলকাতা হাইকোর্ট দ্রুত এই মাম্পি দাসের জামিনটা মঞ্জুর করেছিল। ফলে দর্শক দেখুন, দুটো একেবারে বিপরীত ব্যাপার। একজন মহিলা, তার নামে একটা ফালতু কেস, উনি নাকি জোর করিয়ে ভুল বুঝিয়ে কাকে অভিযোগ করিয়েছেন, ওই সন্দেশখালীর যে অভিযোগগুলো, সেই জন্য তাকে নোটিশ পাঠিয়ে ডাকার কথা ইত্যাদি ব্যাপার। তো নন বেলেবেল সেকশন যেটা উনি জানতে পেরেছিলেন, তো সেই জন্য উনি ডিরেক্টলি চলে গিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করে যদি আগাম জামিনটা পাওয়া যায়। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলেন যে ওনার নামে আবার নন বেলেবেল সেকশন দিয়ে করা হয়েছে। ওখান থেকে ধরে ফেলেছিল পুলিশ, একেবারে মানে জেল কাস্টডির অর্ডার করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে, মানে অ্যারেস্ট করে দেওয়া হয়েছিল। আর দেখুন, যার নামে নন বেলেবেল সেকশন অ্যাড করাটা মাস্ট, কারণ একেবারে ভিডিও ফুটেজ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং উনি নিজে স্বীকারও করেছেন, হ্যাঁ আমি মেরেছি। নিশ্চয়ই তো আপনাদের সেটা মনে আছে। আমি আপনাদেরকে দেখাবো কি ওনার বক্তব্যটা, ঔদ্ধত্যটা দেখাবো। দাঁড়ান দর্শক, একটু ওয়েট করতে হবে, তাহলে আমি একটু ফুটেজটা আপনাদেরকে বের করে দেখাই যে উনি মানে নিজে কিভাবে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি মেরেছি, এবং সে মারার কি কথা, মেরেছি সেটা বলছেন কি মানে গলাতে, জোর গলাতে, অথচ মানে ওনার বিরুদ্ধে নন বেলেবেল সেকশন লাগবে না। আমি দর্শক আপনাদেরকে একবার ওটা পেয়েছি, দাঁড়ান একটু শোনাই উনি কি বলেছিলেন এইরকম কাণ্ড ঘটনার পরে। এই যে ওয়েট দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাই উনি কিভাবে জোর গলায় স্বীকার করেছিলেন যে আমি মেরেছি। শুনুন দর্শক। ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এবং পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার গরম অন্তত না আসে করে হাত ধরে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখুন, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চারটে চর মেরেছিল, রোয়ানা ধাক্কা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একটা সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, সেটা হচ্ছে তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাই। কোনো অভিযোগ কি করবেন? ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। উনি মেরেছেন, উনি আবার লোকাল থানায় জানিয়েছেন। আমার ধারণা লোকাল থানা এবার হয়তো সত্যি মালিক মানে রেস্টুরেন্টের যারা মালিক, যিনি মালিক বা স্টাফ, আমার মনে হচ্ছে তাদেরকে আবার ধরে নেবে, তাদেরকে হয়তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবে। এটাই তো হয়। ওই অভিযোগটা যে সোহম চক্রবর্তী করেছেন, আর তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কি করে হয়? সে তো সব বেলেবেল সেকশন দিতে হবে না, অ্যারেস্ট করা তো যাবে না। দর্শক শুনলেন, বলছেন আমাকে তো যা কিস্তি দেওয়া দিয়েইছে, তো আমাদের অভিষেকের নামে নাকি
বলা হয়েছে। তো কে অভিষেক নাকি বলা হয়েছে, তখন উনি বলছেন যে কে অভিষেক সেটা বুঝিয়ে দিয়েছি। মানে কে অভিষেক সেটা বোঝাতে গিয়ে মেরেছেন, মানে অভিষেককে সেটা বোঝাতে গেলে মারতে হয়, অভিষেককে সেটা বোঝাতে গেলে মারতে হয়। হ্যাঁ মেরেছি, ডিরেক্ট বলছেন মেরেছি। ভাবুন, লোক ঘটনা ঘটার পরে অনুতপ্ত হন যে না হয়েছে ঠিক হয়নি, বলছেন হ্যাঁ মেরেছি তো, আমার নামে খিস্তি, আমার আবার সব থেকে হয়েছে অভিষেকের নামে বলবেন। তো কে অভিষেক সেটা বুঝিয়ে দিয়েছি, মেরে বুঝিয়ে দিয়েছেন। অভিষেক কে অভিষেক সেটা বোঝাতে গেলে মারতে হয়, মানে ভাবুন দর্শক, ঔদ্ধত্য শুধু ভাবুন। এবং আপনারা শুনেছেন আপনার একটা কল রেকর্ড সামনে এসছে, সেখানে কি ধরনের উনি কথা বলছেন। আসলে লোকটি এই রকম, সেটাও কি শোনাবো নাকি আপনাদের? কল রেকর্ডটা যেটা এসছে, ওনার পিএর সঙ্গে একটা কল রেকর্ড সামনে এসছে, আমি সব শুনিয়ে দিই। আসলে এই জন্যই শোনাতে হচ্ছে, কারণ সোহম চক্রবর্তীর যে বেলটা হয়ে গেল, আগাম জামিনটা দিয়ে দিল আদালত, এবং পুলিশ যে এইভাবে একেবারে ছেড়েই দিল কার্যত বলা যায়, সত্যি ভাববার বিষয়। যে তাহলে সব ওই আইন আদালত ইত্যাদি কি সব ওই সাধারণ মানুষদের জন্য? একটা কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে, দর্শক আজকে একবার আপনাদেরকে শোনাতে চাই। ওখানে কি ধরনের কথা বলছেন সোহম চক্রবর্তী, এটা একটু পুরনো কল রেকর্ড, তার এক প্রাক্তন পিএর সঙ্গে কিভাবে কথা বলছিলেন, কি ধরনের প্ল্যানিং, দর্শক একটু শুনুন। আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। ছেলেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা। ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার বাল ছিড়বে মনে হয়। এই হচ্ছেন সোহম চক্রবর্তী, কিন্তু তার জামিন হয়ে গেল, আদালত তার জামিন মঞ্জুর করে দিল মাত্র 2000 টাকার বেল বন্ডে। দর্শক এবার বলুন কি হবে বিচার? এবং আরো একটা কথা শুনবেন, ওখানে কি হয়েছে আজকে আদালতে। সোহম চক্রবর্তীর নামে অভিযোগ, আদালতে মামলা হলে সোহম চক্রবর্তী নিজে কোন এক আইনজীবীকে দাঁড় করাবেন, এবং তার আইনজীবী যখন জামিনের জন্য সওয়াল করবেন, তখন সরকারি যিনি আইনজীবী থাকবেন তিনি বিরোধিতা করবেন যে না জামিন দেওয়া যাবে না, বা কিছু করবেন, বিরোধিতা করবেন। এটাই হচ্ছে প্রসেস। পুলিশের আর কি যারা আইনজীবী হন তারা বিরোধিতা করেন, আর যারা আসামির আইনজীবী হন তারা আবেদন করেন। এটাই হচ্ছে প্রসেস। কিন্তু কি হয়েছে শুনবেন। সোহম চক্রবর্তী গিয়ে নাকি বসেছিলেন ওই সরকারি আইনজীবী, মানে পুলিশের যারা আইনজীবী হিসেবে দাঁড়ান তার রুমে, তার ঘরে বসেছিলেন, বা সরকারি যিনি পিপি তিনি কাছে করে নিয়ে বসেছিলেন সোহম চক্রবর্তী, যিনি সোহম চক্রবর্তীর জামিনের বিরোধিতা করবেন এজলাসে বিচারকের সামনে, তিনি নাকি তার সঙ্গে বসে গল্প করেছেন, আড্ডা মেরেছেন, এই করেছেন। তো কি করে এই জামিনের বিরোধিতা হবে? কি করে বিরোধিতা হবে? আর কি বিরোধিতাই বা হবে? সবই তো বেলেবেল সেকশন, সেটাও তো আপনারা শুনছেন। কিন্তু তাও এটাও তো ঠিক নয়। আমি আবার শুনছিলাম বক্তব্য, বলছিলেন ওই পিপি যে আমি কি পার্টির প্রেসিডেন্ট, উনি আমাদের এমএলএ, সুতরাং একটা সৌজন্যের ব্যাপার ইত্যাদি এরকম বলছিলেন। আমি সেটা শুনেও ভাবছিলাম যে এটাই বা কেন হবে? সরকারি আইনজীবী পিপি, তো সেখানে পার্টির মানে কি প্রেসিডেন্ট না কি বলছিলেন, সেটাই মানে দলের লোক যেটা বলতে চাইছেন, তো সেটাই বা কেন হবে? ওই জায়গাতে নিরপেক্ষ লোক রাখা হবে না? তাহলে তো যেখানে শাসকের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে বা কিছু, তখন তাহলে তো পিপি তো তাহলে ঠিক মতো করে কাজ করতে পারবেন না, কারণ উনিও তো সেই দলের। এটা কি সিস্টেম? এটা কি সিস্টেম? সরকারি পিপি মানে তাকে নিরপেক্ষ থাকতে হবে। তার যদি পলিটিক্যাল কালার থাকে, তাহলে যখন শাসকের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হবে, তখন তিনি কি করে কাজ করবেন? তিনি কি করে তার জামিনের বিরোধিতা বা এইসব কি করে করবেন? আসলে পুরো সিস্টেমটাই না গোলমেলে, পুরো সিস্টেমটাই হচ্ছে গোলমেলে। এরকম দেখবেন অনেক জায়গাতেই আছে বিষয়টা। কোনো কোনো পিপি দেখবেন জেলা পরিষদের মেম্বার বা অমক বা তমক ওই পার্টির মেম্বার, দেখবেন এরকম আছেন না? এইরকম হলে কি করে কাজের নিরপেক্ষতা কি করে থাকবে? আর সেই জন্যই তো আজকে এইরকম দেখতে হচ্ছে আমাদেরকে। এইরকম ঘটনা, অ্যাটেম্প টু মার্ডার কেস 307 লাগে এর সঙ্গে।
বলা হচ্ছে নাকি সব বেলেবেল সেকশন দেওয়া হয়েছে এবং সে বেলো হয়ে গেল, আগাম জামিন হয়ে গেল। ওই যে বললাম, আইন আদালত সোহম চক্রবর্তীদের জন্য নয়, এই মাম্পি দাসদের জন্য, রেখা পাত্রদের জন্য, আমি শফিকুল ইসলামদের জন্য বা আপনাদের অনেকের জন্য। আইন হচ্ছে এদের জন্য যারা শাসকের বিরোধিতা করে থাকেন, তাদের জন্য। আর যারা শাসকের লোক, নেতা শাসকের, তাদের জন্য কোনো আইন আদালত কিছু না। যত যাই অন্যায় করেন, অন্যায়ের ভিডিও থাকলেও স্বীকার করে ফেললেও শাস্তি হবে না। এক অদ্ভুত আইন বা অদ্ভুত সিস্টেম। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।